তোমায় আজ অন্যরকম লাগছে, এতটা গাঢ়, এতটা আগুন। কারণ তুমি আমার। আজকে রাতে তোমাকে একবার নয় শতবার ভালোবাসবো। এমনভাবে ভালোবাসবো যেভাবে আর কেউ তোমাকে ছুঁতে পারেনি। নওয়াজ ধীরে ধীরে মাহেরার গালে হাত রাখে। গাল বেয়ে আঙুল চলে যায় কপালের দিকে, তারপর কানের পেছনে। এরপর সে গালে ঠোঁট ছুঁয়ে বলে, এই সৌন্দর্য আমার জন্য, এই ত্বক, এই চোখ, এই ঠোঁট আমার অধিকার। মাহেরা হালকা কেঁপে ওঠে। তারপর নওয়াজের চোখে চোখ রেখে বলে, আমি ভয় পাই না, আমি অপেক্ষা করছিলাম শুধু তোমার এমন করে পাগল হবার জন্য। নওয়াজ হঠাৎ পুরো শরীর দিয়ে মাহেরাকে জড়িয়ে ধরে। তার কণ্ঠ গাঢ় হয়। ঠোঁট স্পর্শ করে মাহেরার গলার কাছে ধীরে ধীরে আগুন ছড়িয়ে দেওয়ার মতো। মাহেরা চোখ বন্ধ করে দেয়, দম বন্ধ হয়ে আসে। তুমি আমার জীবনের সবচেয়ে বড় আবেগ। তোমাকে আজ রাত জুড়ে জ্বালাবো, ভালোবাসা দিয়ে, অধিকার দিয়ে, আগুন দিয়ে। তারপর ধীরে ধীরে মাহেরার ঘোমটা সরিয়ে দেয়। অন্ধকার ঘর, আবেগ আর শরীরী উত্তাপ নওয়াজ মাহেরাকে বিছানায় নিয়ে যায়। সে ধীরে ধীরে তার শাড়ির আঁচলে আঙুল ঘোরায়, ঠোঁট গিয়ে দিয়ে নামিয়ে নেয় গলার হার। একে একে খুলে ফেলে তার অলংকার। সারা ঘর এখন ভালোবাসার নিঃশ্বাসে ঢেকে যাচ্ছে। তুমি এখন শুধু আমার। তোমার প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা আর্তনাদ আজ আমার নামেই উঠবে। তুমি যেভাবে চাইবে আমি সেভাবেই হারাবো নিজেকে তোমার মাঝে। তারা একে অপরকে এমনভাবে কাছে টানে যেখানে দেহ নয়, আত্মা পর্যন্ত জড়িয়ে যায়। ধীরে ধীরে গভীরতায় তারা হারিয়ে যায়। ঘরের আলো নিভে যায়। সারা ঘর জুড়ে শুধু ভালোবাসার এক অদৃশ্য স্পর্শ। বাইরে চাঁদের আলো পড়ে ঘরের জানালায়, আর ভেতরে এক প্রেমময় আগুনে পুড়ে যাচ্ছে দুই আত্মা একে অপরের হয়ে। নাফিসের রুম। নাফিস রুমে ঢুকে এক পাশে দাঁড়িয়ে আছে। তার মুখে হালকা সংকোচ, চোখে মিশ্র আবেগ। দরজাটা আলতো বন্ধ থাকায় মালিহা একা একা গিয়ে বেডে বসে পড়ে। চুলে জুঁই ফুলের মালা, ঠোঁটে লাল রঙের ছোঁয়া, গলার হার, হাতে চুড়ি। মালিহা ঠিক যেন কোনো স্বপ্ন। নাফিস ধীরে ধীরে কাছে গিয়ে বলল, মালিহা, আমি আসলে তোমার কাছে সরি চাই। এইভাবে হুট করে বিয়েটা হয়ে গেল। তোমাকে সময় বাবার সুযোগ কিছুই দেওয়া হয়নি। মালিয়া একটু হেসে মুখ নিচু করে রাখে। তার গাল লাল হয়ে উঠেছে, কিন্তু ঠোঁটের কোণে এক তৃপ্তির ছোঁয়া। মালিহা ধীরে নিচু স্বরে বলল, আপনি কি নিশ্চিত নাফিস? আপনি স্বপ্ন দেখছেন না? মানে? কারণ আমার কাছে এই দিনটা স্বপ্ন মনে হচ্ছে। কারণ আমি আপনাকে 2 বছর আগে থেকে পছন্দ করতাম। আপুর ফোনে আমি নওয়াজ ভাইয়ার ছবি দেখেছিলাম। দেখতে দেখতে একটা ছবিতে দেখি আপনারা দুই ভাই সেম ড্রেস পরে আছেন। তখন থেকেই আপনি আমার ক্রাশের খাতায় নাম লিখিয়েছেন। কিন্তু আমি ভাবতাম নওয়াজ ভাইয়া যেহেতু প্রেম করে, আপনিও হয়তো কারোর সাথে প্রেম করেন, তাই আর আমি এগুলো নিয়ে ভাবিনি। কিন্তু সেদিন যখন আমরা বিয়ে ঠিক করতে আসলাম, তুমি তো ছিলে না। আমি নানু বাসায় ছিলাম সেই দিন। তবে আমি জানতাম আপনারা আসবেন, আসতে চাইছিলাম। আবার ভাবলাম আমার আবেগ যদি প্রকাশ পাই। আপনি তো আমার থেকে অনেক বড়, আমি তো ছোট। ভুলে যদি কিছু বলে ফেলতাম, আর আপনি যদি হাসতেন, যদি আমাকে বাচ্চা ভাবতেন। তাই আমি আসিনি, বিয়েতেও থাকতে চাইনি, কিন্তু আপুর জন্য বাধ্য হয়েছিলাম। আমি নীরবে শুধু ভালোবেসে গিয়েছি, চুপি চুপি, প্রতিদিন আপনাকে। নাফিস নিঃশ্বাস আটকে ফেলে। তার বুকের ভেতর কেমন করে উঠছে। সে ধীরে ধীরে মালিহার কাছে বসে, হাত ধরে। তুমি সিরিয়াসলি? মালিহা, আমি ভাবতাম আমার একতরফা ক্রাশ তুমি। তুমি এত ভদ্র, চুপচাপ ছিলে, আমি তো টেরই পাইনি। আমি কখনোই ভাবিনি এটা। আর এখন শুনে মনে হচ্ছে আজকের রাতটা শুধু আমার না, আমাদের দুজনেরই সম্পূর্ণের রাত। নাফিস মালিহার চোখে চোখ রাখে। নাফিস মালিহার মুখে হাত রাখে, ধীরে ধীরে কপালে চুমু খায়। তুমি যে আমার, এই সত্যিটা বিশ্বাস করতে মন চায় না। এতটা সুখ আমি কখনো আশা করিনি। আমি তো চাইছিলাম বিয়েবাড়িতে আপনি একবার আমার দিকে তাকান, কিন্তু এখন আপনি আমার পাশে, আমারই হয়ে বসে আছেন। আজকের রাত থেকে আমি তোমার শুধু স্বামী না, তোমার প্রোটেকশন, তোমার নিরাপত্তা, তোমার শান্তি,
তোমার সব কিছু। তোমাকে কষ্ট দেব না এক ফোঁটা। ভালোবাসার বাইরে তুমি আর কিছুই পাবে না আমার কাছ থেকে। নাফিস ধীরে ধীরে মালিহার গায়ে থাকা ওড়না সরিয়ে নেয়। তার চোখে সম্মান আর গভীর প্রেমের ছায়া। মালিহা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। আমি বাকি কাপলদের মতো তোমাকে সময় দিতে পারবো না। আর এখন যেহেতু আমি জেনে গেছি তুমিও আমাকে চাইতে, তাই আমরা আজ থেকে আমাদের মতো করে নতুন জীবন শুরু করব। আপনার যেটা ভালো মনে হয়, আমার কোনো আপত্তি নেই। আমি তোমার প্রতিটা স্পর্শ, প্রতিটা নিঃশ্বাস আগলে রাখবো মালিহা। তুমি যেন কখনো নিজেকে একা না ভাবো। সে তার কপালে ঠোঁট ছোঁয়, তারপর ধীরে ধীরে গালে নেমে আসে। আর মালিহা কাঁপা কাঁপা হাতে নাফিসের পাঞ্জাবির বোতাম খুলে দিতে গিয়ে থেমে যায়। আমি জানি না কিভাবে। তোমার কিছু জানার দরকার নেই, শুধু আমার চোখের দিকে তাকিয়ে থাকো। আমি তোমাকে ভালোবাসা শিখাবো এক রাতেই। ঘরটা ধীরে ধীরে নিঃশ্বাস আর চুমুর শব্দে ভরে ওঠে। জানালায় চাঁদের আলো, ঘরে নিঃশব্দ ভালোবাসা। এই রাতে নাফিস ও মালিহা তাদের স্বপ্নের শুরুতে হৃদয়ের গভীরে একে অপরকে তুলে নেয় এমন এক ভালোবাসার ভেতরে, যেটা কোনোদিন শেষ হবে না। চাঁদের আলো শুধু সাক্ষী হয়ে রয়ে যায় দুজন প্রেমিক আত্মার মিলনের। সকালবেলা মালিহার নাফিসের ঘর, সূর্যের হালকা আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে। বিছানায় মালিহা চোখ বন্ধ করে নরম বালিশে মুখ গুজে শুয়ে আছে, চুলগুলো এলোমেলো, ঠোঁটে নিঃশব্দ এক হাসি। নাফিস পাশে শুয়ে তার দিকে তাকিয়েছিল একটানা। হালকা করে তার আঙুল ছুঁয়ে ছুঁয়ে মালিহার চুলে হাত চালাচ্ছে। এই রাজকুমারী উঠবে না? না, এটাই আমার পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। আপনার বুকটা, এখানেই থাকতে চাই সারা জীবন। তাহলে অফিসে গিয়ে বসকে বলি আমি আর অফিসে যাচ্ছি না, কারণ বউকে বুক থেকে নামাতে পারছি না। মালিয়া হেসে কুশনে মুখ লুকিয়ে ফেলে। নাফিস মালিহার কপালে আলতো করে চুমু দেয়। সকালবেলা নওয়াজ মাহেরার ঘর। নওয়াজ উঠে বসেছে বিছানায়, টি শার্ট পরছে। পাশে শুয়ে থাকা মাহেরা চোখ কসলাচ্ছে। তোমার ঘুমের মাঝে আমি 3 বার জেগে উঠেছি। কি শান্তিতে ঘুমাও তুমি। আমাকে ঘুমাতে দাও, কাল এত বেশি রোমান্স করলে আজ শরীর ঘুম ছাড়া আর কিছু চায় না। তাহলে ব্রেকফাস্ট বেডে আনবো? না, তুমি এলে আমার আবার খিদে কমে যাবে, অন্য কিছু চাইবে। দুজনেই হেসে ওঠে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, নিচে যেতে হবে। মাহেরা উঠে বাথরুমে চলে গেল। ডাইনিং টেবিলে একে একে সবাই আসছে। তুবা আর গালিব একসাথে হাঁটছে। এই যে সুইট হার্ট, তোমাদের বৌমারা দেখি বিয়ের পর স্বামীদের কন্ট্রোলে রেখেছে। তুমি যদি শিখতে তাহলে। আমার আবার কি শিখতে হবে? তুমি তো আমাদের প্রথম বাসর রাতে সিঁড়ি দিয়ে কাঁধে তুলে নিয়ে গেলে। ভাই, রোমান্সের কোনো বয়স লাগে না, বলেছিলাম তো। এই সময় নিলয় পাশ দিয়ে হেঁটে যেতে যেতে কফি নিয়ে মুখে দিয়ে বলে, এই বাসায় বুড়োরা এখন নতুন বিয়ের ছেলেদের চেয়েও বেশি হর্নি হয়ে গেছে। তুই শুধু একাই আনরোমান্টিক থেকে গেলি সারা জীবন। এক এক করে সব কাপলরা আসছে। তাহমিদ, আলিশা, নওয়াজ, মাহেরা, নাফিস, মালিহা। সবাই একসাথে নাস্তা শেষ করে নিল। তারপরে শুরু হলো মেয়েদের আড্ডা। মালিহা, মাহেরা, আলিশা, রিহানা, নাবিদা একসাথে বসে আছে বাগানে। তোদের বাসর রাতে কে আগে ঘুমিয়ে পড়লো? কে আগে? আরে থাম, এসব কথা আবার মুখে বলা যায় নাকি? আমরা অনেক কথা বলেছি, আর সত্যি বলতে ও আমার 2 বছর আগের ক্রাশ। মালিহা তো সেই প্রথম থেকেই প্রেমে ছিল। এখন বুঝতেছি কতটা গোপন আগুন জমেছিল ভেতরে। আলিশা, নাবিদা আর রিহানা তো মালিহার কথা শুনে অবাক। জীবনে কী করলাম, আজ পর্যন্ত একটা প্রেমও করতে পারলাম না। আমার মনে হয় সারা জীবন দেবকে নিয়েই থাকতে হবে। ঠিকই তো আছে, দেব ও একা, তুইও একা। সবাই হেসে ওঠে। রাত 10টার পরে আকাশে হালকা মেঘ, দূরে জোনাকি উড়ছে। ছাদের একপাশে 3 বন্ধু বসে আছে, তাহমিদ, মুলান আর ইয়েন, হাতে চায়ের কাপ। সামনে একটা ঝিমিয়ে পড়া বাতাস। তোর মুখটা দেখেই বুঝতেছি কিছু একটা পেটের ভেতর ঘুরতেছে। বল তো কাহিনী কি ইয়েন? ভাই, আমি তো শিওর ইয়েন প্রেমে পড়েছে। আমি আসলে নাদি বাবাকে প্রপোজ করতে চাই।
ও ইয়ান ভাই রে, তুই তো আসলেই সিরিয়াস। কবে থেকে এসব চিন্তা করিস? অনেক দিন ধরেই ওর হাসি, ওর কথা বলার স্টাইল সব কিছু আলাদা আলাদা, কিন্তু ভয় পাই যদি না বলে দেয়। ভাই, প্রেম মানে রিস্ক। তুই তো এমনিতেই চুপচাপ থাকিস, কিন্তু নাদিবা খুব কুইক রেসপন্স করার টাইপ। তোকে সাহসী হতে হবে। তুই যা করবি, প্রপোজটা স্ট্রেট না দিয়ে একটু ক্রিয়েটিভ কর। যেমন ধর, ওকে একটা কাগজে লিখে দিস, তোর হাসিতে আমি বাঁচি। আমাকে একটুখানি জায়গা দিবি তোর জীবনে? তাহমি, তুই একটা জিনিয়াস। এভাবে বললে হয়তো ও মুচকি হেসে বলবে ভেবে দেখি। আর যদি তোকে থাপ্পড় মারে? তাহলে ছবি তুলে ইনস্টাতে দিবি। প্রথম প্রেম, প্রথম থাপ্পড়। তিনজন হেসে ওঠে। না না না, তাহলে এটা করা যাবে না, অন্য কিছু ভাবতে হবে। তাহলে নদীর ধারে ছোট একটা সারপ্রাইজ আয়োজন কর। এই প্রপোজাল যাত্রায় আমরা তোর সাথেই আছি। নাদিবা যদি হ্যাঁ বলে, পরের দিন আমরা তিনজন বুড়িগঙ্গা পার হইতে যাইতেছি খুশিতে। গ্রেট আইডিয়া, তাহলে সারপ্রাইজ প্ল্যান করি। তাহলে আজ সবাই ঘুমিয়ে পড়ি, কালকে বাকি কাজ করা যাবে। সবাই যে যার মতো চলে গেল নিজেদের ঘরে। তাহমিদ গিয়ে দেখে আরিশা ঘুমিয়ে পড়েছে, তাই আর ডাকলো না। চুপচাপ বেডে আধশোয়া হয়ে বসে আছে। রাত 2:12। চাঁদের আলো জানলা দিয়ে বিছানার ওপর পড়ে আছে। বিছানায় আরিশা ঘুমিয়ে ক্লান্ত, কোমল নিশ্চিন্ত। তাহমিদ বসে আছে তার পাশে, চোখে একরকম ছায়া, ঠোঁটে ধরা অদ্ভুত গম্ভীরতা। তাহমিদ ধীরে ধীরে হাত বাড়িয়ে ওর গাল ছুঁয়ে দেয়। আরিশা অল্প নড়ে ওঠে, ঘুমে আধভেজা কণ্ঠে ফিসফিস করে, তুমি জেগে আছো? তাহমিদ কিছু বলে না। ওর হাতটা ধীরে ধীরে আরিশার ঘাড় বরাবর বুলিয়ে দেয়, গলায় পড়ে থাকা তার চুলটা আলতো করে সরিয়ে নেয়। তুই জানিস না হার্ডস্টম, ঘুমন্ত অবস্থায় তুই ঠিক কতটা সুন্দর লাগিস। তাহমিদের কণ্ঠে গম্ভীরতা, দৃষ্টিতে আগুন নিয়ে আবার বলে, তোর প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা স্পর্শে আমাকে আরও পাগল করে দেয়। আরিশা উঠে বসে কাঁধে শাড়ির আঁচলটা পড়ে যাচ্ছে, চোখে ঘুম, ঠোঁটে তীব্র কৌতূহল। তুমি এমন করে তাকাও কেন, যেন আমি তোমার শিকার? তাহমিদের ঠোঁট বাঁকা হাসিতে ওঠে, নিচু গলায় বলে, তুই শিকার না হার্ডস্টম, তুই আমার সবচেয়ে প্রিয় দাগ, যে দাগ কেউ বুঝতে পারবে না। সে এক ঝটকায় আরিশাকে নিজের কোলে টেনে নেয়। আরিশা হঠাৎ ভয় পেয়ে বলে, তুমি কি রাগান্বিত? রাগ না, তুই যদি অন্য কারো দিকে তাকাস তখন বুঝবি রাগ কাকে বলে। আমি তো এখন শুধু তোর শরীরের প্রতিটা ছায়া মনে রাখতে চাই। তাহমিদের ঠোঁট ছুঁয়ে যায় আরিশার কপাল, চোখ, গাল। তারপর ধীরে ধীরে থেমে যায় ওর ঠোঁটে। চুমু নয়, এটা ছিল দাবি। তারপর সে ফিসফিস করে বলে, তুই শুধু আমার, তোর এই ত্বক, তোর গন্ধ, তোর চোখের পানি সব আমার জন্য। তুই যদি পালাতে চাস তাহলে বুঝবি আমি কি ভয়ানক কিছুতে রূপ নিতে পারি। আরিশা নিঃশ্বাস ফেলে। সে কিছু বলে না, শুধু চোখ বুজে তাহমিদের বুকে মাথা রাখে। তার ভেতরের ভয়, ভালোবাসা, আকর্ষণ সব একসাথে গুলিয়ে উঠছে। তাহমিদ ধীরে ধীরে বিছানায় ওকে শোয়ায়, চোখে দৃষ্টির আগুন, কণ্ঠে মৃত্যুর মতো গম্ভীরতা। আজ তুই আর ঘুমাতে পারবি না, তুই জেগে থাকবি শুধু আমার জন্য। এই রাতটা, এই শরীরটা শুধু আমার। আরেকবার তার ঠোঁট আরিশার ঘাড়ে ছুঁয়ে যায়, আর সে ফিসফিস করে, তুই আমার মালিকানায় বন্দি, চাবি আমি ছুঁড়ে ফেলে দিয়েছি আগেই। ভোর 6:42। চোখে রোদের আভা পড়ে গেছে। পর্দার ফাঁক দিয়ে রোদ ঢুকে পড়েছে বিছানার মাঝখানে। তুবা অল্প নড়ে ওঠে, আলগা ঘুমের মধ্যে হাত দিয়ে পাশে হাতড়ায়। পাশে কেউ নেই। গালিব, তার কণ্ঠ হালকা ঝাপসা, মিষ্টি ঘুমে মোড়ানো। ঠিক তখনই পেছন থেকে একটা আলতো স্পর্শ তার কোমর জড়িয়ে ধরে। নরম ঠোঁট এসে স্পর্শ করে গালের পাশটা। ঘুম থেকে উঠেই এত খোঁজার কারণ কি সুইটহার্ট? গালিবের কণ্ঠটা যেন ভোরের রোদ, নরম, ধীর, কিন্তু জলে। তুবা ঘুরে ওর দিকে তাকায়, চুল এলোমেলো, চোখ আধঘুমে লালচে। তবু গালিবের চোখ তৃপ্ত, যেন ঠিক এই চেহারাটার জন্যই সে শত জন্ম অপেক্ষা করেছে। আমি ভাবছিলাম তুমি আবার অফিসে কিছু নিয়ে ব্যস্ত হয়ে গেছো। তুবা মৃদু হেসে বলল। গালিব ওর কপালে একটা গভীর চুমু দেয়। তোমাকে ফেলে কোনোদিন ব্যস্ত হতে পারবো ভাবলে কেমন করে? তুমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ মিসেস খান। তুবা হেসে ফেলে ওর ঠোঁটের কোণায় লাজের ছোঁয়া, কিন্তু চোখে অভিমান। তবু মাঝে মাঝে তুমি আমায় একা ফেলে কাজে ব্যস্ত হয়ে যাও।
গালিব চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর ওকে কাছে টেনে নিয়ে বিছানায় পিঠের নিচে হাত রেখে বলে, তুমি জানো না, তোমার মুখটা না দেখলে আমার দিন শুরু হয় না। তোমার মুখ, তোমার ঘুম চোখ, তোমার এলোমেলো চুল, তোমার খোপা করা চুলে ভেঙে যাওয়া রূপ, আমি পাগল হয়ে যাই। তুবা গালিবের বুকে মাথা রাখে। গালিব হাত বুলিয়ে দেয় ওর চুলে, আলতো ঠোঁটে গালে চুমু খায়। তুমি জানো তোমাকে আমি কত ভয় পাই? ভয়? হ্যাঁ, যদি একদিন তুমি আবার আগের মতো হারিয়ে যাও, যদি তুমি এতটাই দূরে চলে যাও যে আমি ছুঁতে না পারি তোমার প্রতিটা নিঃশ্বাস এখন আমার দম, সুইট হার্ট। তুবা চোখের জল নিয়ে বলে, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না তেজের বাবা। তুমি আমার ঘর, তুমি আমার ঘ্রাণ, তুমি আমার ভালোবাসা। গালিব হেসে ওকে বিছানায় আবার চেপে ধরে, কানে ফিসফিস করে বলে, তুমি আমার সকাল, সুইট হার্ট। এই রোদ, এই দিন, এই জীবন সব তোমার নামে। তারপর গালিবের ঠোঁট ছুঁয়ে যায় তুবার কপাল, গাল, ঠোঁট আলতো কিন্তু দাবিময়। আর সকালটা হয়ে ওঠে এক গোপন গভীর নীরব প্রেমের সাক্ষী। সকাল 8:30। নিলয় ডুপ্লেক্স বাড়ির ডাইনিং বড় টেবিলে নাস্তা রেডি করেছে। নরম রোদে সব কিছু ঝকঝক করছে। তাহমিদ আলিশা পাশাপাশি চুপচাপ বসে আছে। চোখাচোখি হতেই আলিশা নিচু হয়ে পড়ে। গালিব, তুবা, জিসান, অনি, নিলয়, নীলা, রাজ, ইয়েন, মুলান, রিহানা, নাফিস, মালিহা, নওয়াজ, মাহিরা, নাদিবা সবাই একসাথে বসে হাসি ঠাট্টা চলছে। গালিব কাপে চুমুক দিয়ে বলে, দোস্ত, বিয়েতে তো খাওয়া দাওয়া হয়েছে, রোমান্স সব হয়ে গেল, এবার তো আমাদের চাইনায় ফিরতে হবে। সে কি রে, এত তাড়াতাড়ি ফিরে যাবি? তুই, আমি, জিশান, আমি জিশান তো একসাথে ভালো মতো আড্ডাই দিতে পারলাম না। আসলে আমরা ভাইয়ার সঙ্গে রাইড দিইনি অনেক দিন। ভাইয়া চলো না একটা বাইকের রাইড হয়ে যাক, আবার সে 25 বছর আগের মতো। গালিব হেসে ফেলে। ওর চোখে ফিরে আসে পুরনো দিনগুলো। 3 জন 3টে বাইক, গ্রাম ঘুরে বেড়ানো, ডান্স করা এবং অনেক মজা করা। জিশান, তুমি এখনো সেই পাগলাটে রাইডের কথা মনে রাখছো রে? রাখবো না, ওই রাইডের আমি আর নিলয় ভাইয়ার টাল হয়ে গেছিলাম। তাহলে একটা রাইড হতেই পারে, প্ল্যান করি। তেজ, দেখিস তোর পাপাকে আবার কেউ রাস্তায় দাঁড়িয়ে প্রেম নিবেদন করে না বসে। তোমার কি মনে হয় আমরা এখনো সেই বয়স আছে? সবাই হেসে ওঠে। মুলান আর ইয়েন একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে। রিহানা আরিশার কানে কিছু বলে, আর আরিশার গাল টকটকে লাল হয়ে ওঠে। ভাইয়া শুধু রাইড না, আজকে বিকেলে চলেন নদীর ধারটায় বসি, একটা ফটোশ্যুটও হয়ে যাক, নতুন পুরাতনের মিলন ছবি। চিন্তা নাই, আমি আছি ক্যামেরাতে, তবে শর্ত আছে, নতুন কাপলদের আলাদা ছবি তুলবো আমি। ইয়েন গলা খাকারি দেয়। নাদিবা চোখ বড় করে তাকায়, আর সব হাসিতে ফেটে পড়ে। আঙ্কেল, আপনারা নদীর দিকটায় না গিয়ে অন্য কোথাও যেতে পারেন। আমরা গিয়েছিলাম, দেখি রাস্তা অনেক খারাপ, তাই যেতে না করলাম। কিরে তাহমিদ, বল কিছু। হ্যাঁ পাপা, ওই দিকটা বাদ দাও। গালিব কিছু একটা সন্দেহ করলেও ছেলেদের কথায় তাল মিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, ওই দিক যাব না। সবাই নাস্তা খেয়ে যে যার মতন উঠে চলে গেল নিজেদের কাজে। বিকেল 4:30। বাইকের রাইডের জন্য গালিব, জিসান, নিলয়, রাজ বেরিয়ে পড়ে। ঠিক সেই সময় একটা বাইক নিয়ে অভি চলে আসে। আজ আমি এই আনন্দতে সামিল হতে চলে আসলাম। বাহ, আজ সত্যি অনেক মজা হবে। গালিবরা বেরিয়ে যাওয়ার পরে ইয়েন শান্তির নিঃশ্বাস ফেলে। তাহমিদ এক কোণে দাঁড়িয়ে আছে, একটা গাছের সাথে হেলান দিয়ে, মুখে একটা বাঁকা হাসি। আরিশা দূরে রিহানার পাশে দাঁড়িয়ে, তবে বারবার চোখ চলে যাচ্ছে তাহমিদের দিকে। তাহমিদ ঠোঁটে ফিসফিসে স্বরে বলে, তুই অনেকক্ষণ ধরে তাকাচ্ছিস, কিছু চাচ্ছিস বুঝি হার্টস্ট্রম? তুমি কি ভাবো আমি খেয়াল করি না? দুপুরের পর থেকে 5 বার গালি চিমটি কেটেছো। আরেকবার কেটে দেই, একদম এত জোরে যে রাতের কথা মনে পড়ে যাবে। তাহমিদের চোখে চাহনি ভয়ঙ্কর মিষ্টি।
আরিশা হঠাৎ মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু কান দুটো লাল হয়ে যায়। আরিশার স্বরে অভিমান, কিন্তু ঠোঁটে হাসি নিয়ে বলে, ভালো না? একদমই না। তাহমিদ ধীরে ধীরে এগিয়ে গিয়ে আরিশার কানে ফিসফিস করে বলে, তোর ঠোঁট কাঁপে, গাল গরম হয়, চোখ এড়িয়ে যায়, তারপরও বলিস আমি ভালো না। আমি তো তোরই জান। সবার সামনে এসব বলো না প্লিজ। আচ্ছা মিষ্টি বউ, আর লজ্জা দিব না। এই মুহূর্তে হঠাৎ যাও ইয়েন পাশে এসে দাঁড়ায়। একরকম চুপি চুপি ইয়েন তাহমিদকে বলে, তাহমিদ, আমি যাচ্ছি সারপ্রাইজ প্ল্যান করতে, তুই বাকিদের নিয়ে ঠিক সময় চলে আসিস। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমরা সময় মতো চলে আসবো। এই দৃশ্য দূর থেকে রিহানার আর আরিশা চোখে পড়ে, তবে তারা কিছু বোঝে না। তবে তাদের চোখে এক টুকরো কৌতূহল জ্বলে ওঠে, আর তাহমিদ আর ইয়েন একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে। আরিশা পাশ থেকে চাপা গলায় বলে, তুমি কি আমাকে সারপ্রাইজ দেবার চিন্তা করছো? তুই জানিস না তোর জন্য আমি সারা জীবনই একটা চলমান সারপ্রাইজ। রাতেও ছিলাম, আজ বিকেলেও আছি, আর চিরকাল থাকবো তোর শ্বাসের পাশে। আরিশা চুপ মেরে যায়, তবে তার চোখ ভিজে ওঠে। সে জানে এই দুষ্টু ছেলে তাকে সারা জীবনের জন্য ভালোবাসে। আচ্ছা যা, তুই রিহানা নাদিবা রেডি হয়ে নে, তোদের ঘুরতে নিয়ে যাব। সত্যি ঘুরতে নিয়ে যাবে? দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। তোদের এক্ষুনি মানে 2 ঘন্টা, তাই বলছি তাড়াতাড়ি রেডি হয়ে আয়। 1 ঘন্টা পরে আরিশারা রেডি হয়ে আসে। তাহমিদ আর মুলান তাদের জন্য অপেক্ষা করছিল। আরিশারা নিচে আসতেই সবাই গাড়িতে উঠে রওনা দিল। অন্যদিকে নদীর ধারে একটা খালি জায়গা, পানির কলকল শব্দ আর বাতাসে মৃদু শীতলতা। ছোট ছোট ফেরি লাইটস ঝুলছে গাছে, মাটিতে গোল গোল পাথর আর কিছু রঙিন কুশন ছড়িয়ে আছে। মাঝখানে একটা ছোট্ট টেবিলে কেক, স্ন্যাক্স আর কিছু ফুলের তোড়া। পরিবেশ একেবারে রোমান্টিক। তাহমিদ, আরিশা, মুলান, রিহানা, নাদিবা গাড়ি থেকে নেমে পুরাই অবাক। ভাই, ইয়েন তো দেখি পুরো মুভির সিন বানায় ফেলছে। কেমন যেন এক্সাইটেড লাগছে আমার। আমি তো ধারণা করতে পারিনি যে এই সারপ্রাইজ অপেক্ষা করছিল। তোর বন্ধু কিন্তু সিরিয়াস, চল দেখি কি হয়। রিহানা চুপচাপ হাসে, নাদিবার চোখের দিকে তাকায়। নাদিবা তো কিছুই টের পায়নি। এই মুহূর্তে ইয়েন আস্তে হেঁটে আসে, হাতে একটা গোলাপের তোড়া, পরনে সাদা শার্ট, চোখে একটু ভয় আর ঠোঁটে দুরু দুরু হাসি। সে সামনে এসে দাঁড়ায় নাদিবার। নাদিবা, তোমাকে আমি অনেক দিন ধরে পছন্দ করি। তোমার হাসি, তোমার গলা, তোমার রাগ, সব কিছুই আমি জানি। তুমি স্পেশাল, আর আমি তোমাকে সেই স্পেশাল জায়গাটাই দিতে চাই। তুমি কি আমার জীবনের গল্পের নায়িকা হবে? নাদিবা কিছুক্ষণ চুপ, চারপাশে তাকিয়ে দেখে সবাই হাসি মুখে তাকিয়ে আছে। সে ফুলটা নেয়, কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ঠোঁটে হাসি এনে বলে, এত সুন্দর আয়োজন, সত্যি খুব স্পেশাল লাগছে। কিন্তু একটা প্রশ্ন করি, কারো দেবকে কেমন লাগে তোমার? তাহমিদ, মুলান, রিহানা, আরিশা। হ্যাঁ। এটা আবার কেমন প্রশ্ন? এর আগে 6টা ছেলে আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমি এই প্রশ্ন করার পরেই ঠিকঠাক উত্তর দিতে পারিনি, তাই রিজেক্ট করে দিয়েছি। মানে আমি তো তেমন বাংলা বুঝি না, আর সিনেমা দেখাও হয়নি, তবে দেবের গানগুলো আমার অনেক ভালো লাগে। বিয়ের পরে যদি আমি দেবের ছবি আমাদের রুমে লাগাই, আপনার কোনো সমস্যা আছে? না, কেন সমস্যা নেই আমার। ওকে, একটু সময় দাও আমাকে। আজ তোমার সাহসটা আমার অনেক ভালো লেগেছে। তবে হ্যাঁ কি না সেটা কিছুদিন পরেই বলবো। নাদিবা ফুলগুলো নিয়ে অন্য সাইডে চলে গেল। ইয়েন হাঁ করে নাদিবার যাওয়ার দিকে তাকিয়ে আছে। তখন রিহানা আরিশার কানে কানে বলল, এই মেয়ে পুরো নাটকবাজ। তাহমিদ আর মুলান এসে ইয়েনকে সান্ত্বনা দিতে লাগলো। ব্যাপার না ভাই, প্রেম মানে যুদ্ধ, আর তুই প্রথম ধাপ পার হয়ে গেছিস। অন্তত নাদিবা ফুলগুলো তো রেখে দিল তার কাছে। তবে এটা বুঝলাম, আমার প্রেমের রাস্তায় দেব এক বিশাল বাধা। তুই চিন্তা করিস না, আমরা তো পাশে আছি। চল এবার খাওয়া শুরু করি। সবাই মিলে আড্ডা দিচ্ছে আর ইয়েনের আনা খাবারগুলো খাচ্ছে। ইয়েন তো মন খারাপ করে বসে আছে, আর নাদিবা তা দেখে ঠোঁট টিপে হাসছে। আরিশা নাদিবাকে কোনো দিয়ে ঠেলে বলল, কাজটা ঠিক করিসনি নাদিবা। তুই বুঝবি না। হ্যাঁ রে, কি নিয়ে কথা হচ্ছে আমি একটু শুনি। তোকে কিছু শুনতে হবে না। অন্যদিকে বিকেলে রোদটা তখনও নরম। একে একে 5টা বাইকের গর্জনে কেঁপে উঠেছে পিচঢালা রাস্তা। সামনে গালিব, পাশে জিসান,
পেছনে নিলয়, রাজ আর অভি। সবাই হেলমেট পরা, একদম সিনেমার সিন। নিলয় হইচই করে বলে উঠল, মনে আছে 25 বছর আগে এরকমই হুট করে রাইডে বেরিয়েছিলাম। সবাই হেসে উঠল। রাইডের মাঝেই গালিব স্পিড বাড়িয়ে একটা ঝাঁকুনি দিল। জিসান পেছন থেকে চেঁচিয়ে উঠল, ভাইয়া এভাবে স্ট্যান্ড করিও না, ঘরে বউ বাচ্চা আছে। অভি এক হাত বাইক চালিয়ে সেলফি তুলছিল। রাজ তাকে বকা দিয়ে বলল, আরে মডেল সাহেব পড়ে গেলেই খবরে নাম চেপে যাবে। যেতে যেতে পথে এক ফাঁকা মাঠে এসে সবাই থামল। চারিদিকে সবুজ পাখির ডাক আর মাথার ওপর ঝিরঝিরে আলো। ওখানে শুরু হলো আসল পাগলামি। নিলয় হঠাৎ হেলমেট পরে পোজ নিয়ে দাঁড়ালো। গালি পেছনে মিউজিক ছাড়লো ফোনে। আচ্ছা লম্বা কাট বাজাতেই সবাই হেলমেট মাথায় একসাথে ঝাঁকি দিয়ে নাচতে লাগলো। রাত চুপচাপ ভিডিও করছিল। এই ভিডিও ইনস্টাতে আপলোড দিলেই ভাইরাল হবে নিশ্চিত। টাইপ করবেন 5 জন বুড়ো কিন্তু হেলমেট পরা হিরো ড্যান্স। ডান্স শেষ করে জিসান ঘাম মুছতে মুছতে বলল, জীবনটা যদি এমন হতো, বাইক, গান আর আড্ডা। গালিব এক মুহূর্ত চুপ করে তারপর মুচকে এসে বলল, এই মুহূর্তটাই আসল জীবন। জিসান, চলো গন্তব্য নয়, আনন্দ করতে। বাইক স্টার্ট দেবে সেই সময় গালিবের ফোন বেজে ওঠে। গালিব ফোন বের করে দেখে তুবা ফোন করেছে। গালিব মুচকে এসে ফোন ধরল। সুইট হার্ট, বলো। রাইড শেষ হলে বাড়ি ফিরে আসো, রাতে ঢাকার রাস্তা এখন ভালো না। তুমি কি আমাকে মিস করতেছো সুইট হার্ট, নাকি আমার বেসামাল ভালোবাসাগুলো? বলো। তুমি সেই অসভ্য লোকটাই থেকে গেলে, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। ওকে সুইট হার্ট, তুমি রেডি থাকো, আমি আসছি তোমাকে ভালোবাসতে। গালিব ফোন কেটে দিল। তারপরে সবার উদ্দেশ্যে বলল, আমার সুগার লেভেল কমে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি যাইতে হবে। সে কি, চল কোনো একটা মিষ্টির দোকানে। আরে ওর এই সুগার লেভেল সাধারণ মিষ্টি দিয়ে ঠিক হবে না, স্পেশাল মিষ্টি লাগবে। তাহলে আরও ভালো দোকানে যাব। রাজ, তুই এখনো এত বকা কেন বলতো? ওই বেটার বউয়ের সাথে রোম্যান্স করার ইচ্ছা হয়েছে, তাই ঢং করতেছি। বুড়ো হইল, শালার রোম্যান্স শেষ হইল না। জিসান, অভি, রাজ, গালিব নিলয়ের কথা শুনে হাসা শুরু করলো এবং বাইক নিয়ে বাড়ির দিকে ছুটতে লাগলো। সন্ধ্যার আলো তখনও নামেনি, কিন্তু সূর্যটা খানিকটা ঢলে পড়েছে। বাইকের শব্দে চারপাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে রোমাঞ্চ। গালিব, জিসান, নিলয়, রাজ ও অভি 5 জনই হেলমেট পরে সারিবদ্ধভাবে পথ ধরে ফিরছিল বাড়ির দিকে। গান বাজছিল রাজের বাইকে, পল পল চোসমেয়ানা। সবাই মিলে বাইকে নিজেদের মতো করে মনে মনে গুনগুন করছিল। হঠাৎ গালিবের মাথা চক্কর দিয়ে ওঠে। চোখের সামনে সব কিছু ঝাপসা দেখতে পাচ্ছে। রাস্তাটা বাঁকা বাঁকা, একটু নিচু ছিল, আর রাস্তার পাশে ছিল কিছু ছোট ছোট পাথর। ঠিক সেই মুহূর্তে গালিবের বাইকের সামনে হঠাৎ একটা কুকুর ছুটে এলো। মাথা ঘোরার কারণে গালিব বাইক কন্ট্রোল করতে পারল না। বাইক হেলদুল শুরু করলো। ভাইয়া সাবধান। জিসান চিৎকার করলেও তখন তার সময় ছিল না। গালিব ব্রেক চাপলো, কিন্তু টায়ার পিছলে গেল পাথরের ওপর। মুহূর্তের মধ্যে গালিব ছিটকে পড়ল বাইক থেকে। শরীরটা রাস্তায় ঘষতে গেল। হেলমেট রাস্তার সাথে ঠুকে একটা ভারী শব্দ করলো। চারপাশে বাইক থেমে গেল। একসাথে সবাই ঝাঁপিয়ে পড়লো গালিবের দিকে। নিলয় দৌড়ে এসে কাঁপা গলায় বলল, ভাই, তুই ঠিক আছিস? চোখটা খোল গালিব, দোস্ত। রাজ তাড়াতাড়ি হেলমেট খুলে ফেললো গালিবের মাথা থেকে। রক্ত লেগে গেছে, চোখ বন্ধ। জিসান হাতে ধরে ডাকতে লাগলো, ভাইয়া একটা শব্দ করো প্লিজ। তখন হঠাৎই গালিবের আঙুল নড়ল, ঠোঁট কেঁপে উঠল। গালিব আস্তে করে বলে উঠল, আমি ঠিক আছি। আরে দূর, বাইকটা কই? সবার মুখে হাসি ফুটল, চোখে জলও। তোকে কিন্তু এখন বাইক দিয়ে পেটাবো শালা। আগে তোকে হসপিটালে নিয়ে যাই। রাজ তার বাইক থেকে ফার্স্ট এড ব্যাগ এনে গালিবের কপাল পরিষ্কার করতে লাগলো। জিসান ব্যান্ডেজ করতে লাগলো। এই জন্যই বলি, তুই পাইলট না ভাই, তুই বাইকার। এখন দেখ, আমাদের হার্ট অ্যাটাক দিয়ে ছাড়লি। গালিব হেসে উঠল ব্যথা সামলে। এটা ছিল আমার ড্রামাটিক এন্ট্রি, মনে থাকবে তোদের, তাই এমনটা করলাম।
আমি ঠিক আছি, চল চল। ভাইয়া, আপনি এই মিথ্যা হেসে বেঁচে গেলেন, এখন চুপ করেন, চলেন হাসপাতালে নিয়ে যাচ্ছি। আরে আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। গালিবের কথা শুনে সবাই তখন কিছুটা হাঁপ ছেড়ে বেঁচেছিল। গালিব শুয়ে আছে রাস্তায়, রক্ত লেগে গেছে শরীরে, তবুও সে হাসছিল, ঠাট্টা করছিল। নিলয় ও জিসান চোখে পানি জমে গেলেও হেসে বলছিল,